কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম হলো আমরা হাজির হয়েছি। আজকে হচ্ছে আপনার রবিবার 24 নভেম্বর 2024। কাঙ্ক্ষিত ফল আসেনি, হতাশা, COP29। এটা নিয়ে মোটামুটি ভালো স্টাডি করা লাগবে। স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমাদের গ্রুপে পাবেন, সব গ্রুপে পেয়ে যাবেন, কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। এখনকার পড়ার প্রয়োজন নেই, এখন পর্যন্ত কিন্তু COP শেষ হয় নাই। হ্যাঁ, সো এখন আপনারা যারা হচ্ছে পড়ে মুখস্থ করে ফেলতেছেন, বেশিরভাগই হচ্ছে AI রাইট আপগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। ওয়েট করেন, প্রোগ্রামে তো এখনো শেষ হয় নাই, ঠিক আছে? আপনি এটা ডিটেল কেমনে মুখস্থ করবেন? যে এই কপের মেন যেই ফাংশনিজমের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রতি বছর কপ হয়। প্রতি বছর কপ কেমনে হবে বা হওয়া উচিত কি না? দেখেন, কপে প্রচুর আপনার ধরেন 200 দেশের প্রতিনিধি যায়, যে পরিমাণ প্লেনের যে ফুয়েল নষ্ট হয়, যে পরিমাণ ফুড নষ্ট হয়, যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থার জন্য যে ধরনের টাকা নষ্ট হয়, মানে এটা কিন্তু এক বছরে খুবই ওয়েস্ট হয়। এবং প্রতিটা কপি দেখা যায় খুব একটা চেঞ্জ আসে না। কপ হওয়া উচিত 2 থেকে 3 বছর হবে। একটা ডিসিশন নেবেন 2 থেকে 3 বছর, 4 বছরে সেটা আপনি ইমপ্লিমেন্ট করবেন। এরপরে গিয়ে হচ্ছে আপনি জাজ করতে পারবেন যে হোয়াট ইউ আর ডুইং। এখন যেটা হচ্ছে প্রতি বছরে হচ্ছে প্রতি আপনার 6-7 বছর, 6-7 মাস পর পরই হচ্ছে আরেকটা কপ চলার জন্য প্রিপারেশন নেওয়া লাগতেছে। কোনো ধরনের গোল হচ্ছে না, কোনো ধরনের এগ্রিমেন্ট হচ্ছে না। মানে কেন যে কপ আয়োজন করতেছে সেটাই বুঝতেছি না। দেশের ঘন্টায় তিন অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে। বিদ্যুতায়িত হয়ে ঢাকার আইইউটির যে আপনার 3জন স্টুডেন্ট মারা গেছে, দেখে খুবই খারাপ লাগছে। সরকার কোনো দলের প্রতি দায়বদ্ধ নয় বলেছেন নাহিদ ইসলাম। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে গত আপনার মাহফুজ আনাম না, হ্যাঁ, ডেলি স্টার সম্পাদক, তাকে একটা সাক্ষাৎকারে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে এই সরকার যেহেতু নির্বাচিত সরকার না, সো এই সরকার হচ্ছে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে রাজনৈতিক দলগুলো যেভাবে যাচ্ছে সেভাবে কাজ করতেছে, এই টাইপের কিছু একটা বলছে। এখন এই ব্যাপারটা আসলে খুবই বিব্রত বোধ, মানে আমাকে খুব বিব্রত করছে, প্লাস সবাইকে বিব্রত করছে। পরবর্তী সময় ওইটার রেসপন্স ভালো হয় না, একদম ফরওয়ার্ড মজার বা সবাই মোটামুটি এটা ক্রিটিক করছে। যে দেখেন, এই যে একটা বিপ্লবের পরে বা একটা অভ্যুত্থানের পরে জনগণই কিন্তু আপনাকে ম্যান্ডেট দিচ্ছে। জনগণ আপনাকে তো রাজনৈতিক দলগুলো ম্যান্ডেট দেয় নাই ক্ষমতায় বসার জন্য, আপনাকে জনগণই ম্যান্ডেট দিচ্ছে, বা যারা এই গণঅভ্যুত্থানটা ঘটেছে তারাই ম্যান্ডেট দিচ্ছে, তারাই জনগণ। হ্যাঁ, আপনি তাদের কথা শুনে আপনি কাজটা করতে পারতেন। এখন প্রধান উপদেষ্টা হাল ছেড়ে দিচ্ছে, আবার নাহিদ বলতেছে সরকার কোনো দলের প্রতি দায়বদ্ধ নয়, জনগণের আকাঙ্ক্ষার, মানুষের আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ। আবার প্রধান উপদেষ্টা বলতেছে তারা জনগণ না, তারা হচ্ছে মূলত রাজনৈতিক দলগুলোর কথা শুনে আগাচ্ছে। এখানে অনেকটা হচ্ছে অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এটা সুন্দর না। যে রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যমত জরুরি। সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে 65.9% মানুষ। ভয়েস অফ আমেরিকার একটা জরিপ। একাই 28টা গুলি ছোড়া সেই যুবলীগ কর্মী গ্রেপ্তার। চট্টগ্রামের বলদারহাটে এটা হয়েছিল। দেখেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু করলো, আপনারা এখানে মতামত দিতে পারবেন। এবং সাথে সাথে আমার যেটা সবসময় বলি যে আমাদের এই যে উপদেষ্টা মণ্ডলী বা এই যারা হচ্ছে আপনার বিভিন্ন কমিশনের প্রধান, তাদের সম্পদের বিবরণী দেওয়া উচিত। আপনারা শুধু সরকারি কর্মকর্তাদের হচ্ছে আপনার সম্পদের বিবরণী দিচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং সাথে করে বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা আমাদের আসিফ নজরুল সাহেবও কিন্তু বলেছিলেন যে উনি 1 মাসের মধ্যে ওনার সম্পদের বিবরণী দেবেন। তারপরে কেটে গেছে 3 মাস প্লাস, তিনি এখনও দেন নাই। অন্যদেরও কিন্তু এটা দেওয়া উচিত। তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে আসলে আমরা ভালো, মানে ওনারা যারা আমরা লিড করতেছেন তারা যথেষ্ট পরিমাণ ভালো এবং হচ্ছে অনেস্ট কিনা। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবশ্যই ফেরানো উচিত বলেছে পার্থ। আসলে মানে একটা সরকারের আন্ডারে আরেকটা নির্বাচন দিয়ে যাওয়ার মতো যে একটা ডেমোক্রেটিক একটা ফিলোসফি বা একটা অনেস্টি দরকার, সেটা হচ্ছে আমাদের দেশে নাই, এটা বিশ্বাস করা লাগবে। সো একটা নিউট্রাল গভর্নমেন্টই পারে হচ্ছে আপনার একটা পলিটিক্যাল নির্বাচন দেওয়ার জন্য। একটা পলিটিক্যাল পার্টি কখনো একটা নিউট্রাল নির্বাচন দেওয়ার মতো অবস্থা নাই বাংলাদেশে। সো আসলে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা এরকম নিউট্রাল গভর্নমেন্ট একটা ব্যবস্থা রাখা উচিত। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ। আমার যেটা মনে হয় যে নির্বাচনকে নির্দলীয় করার প্রয়োজন নাই। মানে পার্সোনালি আমার যেটা মতামত, আমরা চেঞ্জও হইতে পারে, আমি এটা আসলে স্টাডি করার সুযোগ পাই নাই। দেখেন, নির্বাচন মানে হচ্ছে আপনার দল থাকবে, নির্বাচন মানে দল থাকবে, দলীয় প্রচারণা থাকবে। হ্যাঁ, তো এইখানে যেটা করা লাগবে হচ্ছে এই তৃণমূলে যেই মানুষগুলো নির্বাচন করবে তারা হচ্ছে সেন্ট্রাল কোনো দলের সাথে হচ্ছে খুব বেশি মাত্রায় ইনফ্লুয়েসড হতে পারবে না, বা কোনো একটা রুলস আনা যেতে পারে। বাট একদম নির্দলীয় করে ফেলাটা, তাহলে তো নির্বাচনের প্রয়োজন নাই। নির্বাচন মানে দল।
যাই হোক, এই হচ্ছে আমাদের ৪ নম্বর পেজ। এখানে তেমন কিছু নেই। আজকে প্রথম বলতে তেমন কিছু নেই। দেখেন ট্রাম্পের বাণিজ্য নীতি কী প্রভাব পড়বে বাংলাদেশে, এটা নিয়ে একটা নোট হবে। ইউএসএ এবং বাংলাদেশের যে সম্পর্কটা আছে সেখানে নোট হবে। এখন হচ্ছে এখানে রিডিং করার পড়লে আপনারা বুঝতে পারবেন না। যেমন বৈশ্বিক পণ্য ও সেবা 18% আমদানি করে যুক্তরাষ্ট্র আর 14% রপ্তানি করে। এটা নিয়ে খুব সুন্দর একটা নোট হবে, যেটা হচ্ছে 46 ইন্টারন্যাশনাল, খুবই গুরুত্বপূর্ণ। সো নোটটা করলে আমি দিয়ে দিব আপনাদেরকে, এবং তখন একটা ভিডিও বানানো হবে। 6 নম্বর পেজে দেখি, দেখেন কালকে খুবই হতাশ হয়ে গেলাম দেখে যে রাজধানীর জাপান গার্ডেন সিটি 3টা কুকুরকে আপনার বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে এবং থ্রেট আপও করা হয়েছে। মানে এগুলো আসলে মানুষের পক্ষে সম্ভব? আমরা যে কোন লেভেলে চলে আছি আমি জানি না। দেশে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে, প্রয়োজন সচেতনতা। দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার বিজ্ঞানে আছে, আমাদের বিসিএস রিটেন, সায়েন্স রিটেনে হচ্ছে এটা আসে যে অ্যান্টিবায়োটিকের যে কার্যকারিতা হারাচ্ছে কেন, কীভাবে এটা সমাধান করা যায়, এটা নিয়ে ভালো একটু পড়াশোনা করে রাখবেন। নেতানিয়াহু এখন ফ্যারাডে আসামি, এর জন্য তিনি দায়ী। এখানে তেমন কিছু নাই, আমি এটা পড়লাম। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার আইসিসি নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। পিলির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কাদেরকে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। নেতানিয়াহুকে কবে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে ইউকে জানিয়েছে তারা আইন মেনে চলবে। শুধু ইউকে না, ইউকে, ফ্রান্স, ইতালি, তারপর কানাডা, ওরা একই কথা বলছে। সো আপনি ওদেরকে কোর্ট করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আর তেমন কিছু নাই। এখানে সেটা বলার ট্রাই করা হয়েছে যে ইসরায়েলের উচিত ছিল হচ্ছে গাজায় খাদ্য এবং ওষুধ সরবরাহ করা। তারপরে হচ্ছে কৌশলগত দিকে একটু ভুল ছিল যে যুদ্ধটা কীভাবে পরিচালিত হবে। হামাস এবং গাজার জনগণের মধ্যে যে ফাটল ধরানোর প্রয়োজন ছিল সেটা না করে ইসরায়েল হচ্ছে বরং হামাস এবং যে আপনার গাজার যে মানুষ আছে, হামাস এবং গাজার যে মানুষ আছে তাদের মধ্যে সম্পর্ক স্ট্রেংথ করে ফেলাইছে। সো এইসব বিষয় নিয়ে হচ্ছে এখানে লিখে হয়েছে। তেমন কিছু নাই, পড়লে পড়বেন, না পড়লে নাই, সমস্যা নেই। আজকে প্রথম বলতে তেমন কিছুই নাই। আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের। কয়েকটা ক্ষেপণাস্ত্রের নাম মুখস্থ করার ট্রাই করবেন। যেমন হচ্ছে ওরেশনিকটা হচ্ছে 10 ম্যাক গতিতে চলে, ওরেশনিক। তারপর হচ্ছে কিনজেল। তারপরে হচ্ছে আপনার আরও যেগুলো আছে কয়েকটা নাম মুখস্থ করে রাখবেন, পরীক্ষা দিয়ে দিবেন, দেখবেন স্যার খুশি হয়ে গেছে। COP29 নিয়ে মন্তব্য, ক্ষমতা থাকা ব্যক্তিরা মানুষের মৃত্যুদণ্ডে রাজি হতে চলেছেন। এখানে তেমন কিছু নাই। মন্ত্রী অনুমোদন ছাড়া পরিসংখ্যান প্রকাশ করতে চায় বিবিএস, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন বিবিএস একটা প্রতিষ্ঠান, তারা একটা পরিসংখ্যান প্রকাশ করবে। এখানে মন্ত্রী বা পলিটিক্যাল পার্টির পারমিশনের কি দরকার? এবং ওই পারমিশন নিতে গিয়ে দেখা যায় ওরা হচ্ছে অল্টার করে ফেলায়। সো এটা একটা ভালো পদক্ষেপ হবে। এলডিসি উত্তরণের কারণে শুধু ওষুধের দাম বাড়বে এমন নয়। ঔষধ কিন্তু বিশ্বে বর্তমানে 156 নাকি 157 রপ্তানি করছে, এটি চেক করে নেবেন। আমি কালকেও 157 দেখলাম, আজকে এখানে 56 আসছে। সো ঔষধ শিল্প নিয়ে পড়া লাগবে। ঔষধ শিল্প নিয়ে হচ্ছে আমাদের যে কোনো বই আছে, না থাকলে পেলে বলবেন আমাকে, আমি দিয়ে দিব আর কি। যাই হোক, আমাদের হচ্ছে আপনার আগামীকালকে হচ্ছে এটার ফ্রি ক্লাস হবে। আপনার চাইলে অ্যাড হয়ে যাবেন আমাদের জিকে ব্যাচে। কয়েকজন ভর্তি হতে পারবেন জানাবেন। দেখেন ডেঙ্গুতে একদিনে 10 জনের মৃত্যু। এই হচ্ছে শেষ পেজ। আর তেমন কিছু নাই। দেখেন 10 কোটি টাকার প্রায় অর্ধেকই খরচ হচ্ছে বঙ্গবন্ধু বই কিনতে, বই লেখা এবং কিনতে। আমি ভাবতেছিলাম ওই দিন, আগেই ভাবতেছিলাম আর কি, যে আপনার বাজারে আগে বঙ্গবন্ধু নিয়ে কোন বইই ছিল না। ধুম করে 2-3 বছরে বঙ্গবন্ধু নিয়ে বই বই বই, মানে সব বই সেম ডাটা, তেলবাজি করতে করতে অবস্থা খারাপ বানায় ফেলছে। বাংলাদেশ হচ্ছে এই সমস্যা। দেখেন দুইটা জিনিস ছবি দেখাতে খুব ইচ্ছা করতেছে আপনাদের। একটা হচ্ছে লাল শাক, দেখেন কি সুন্দর লাল শাক উনি চাষ করেন। আর এটা হচ্ছে দেখেন ঘোড়ার গাড়ি, আমার খুব ভালো লাগছে। অনেকদিন গ্রামে যাওয়া হয় না, ঘুরতেও যাওয়া হয় না, দেখি ঘুরতে যাবো এই মাসে বা আগামী মাসে। ঘোড়ার গাড়িতে করে হচ্ছে আপনার তিস্তা নদীর চরে ধান কাটা শেষে ঘোড়া গাড়িতে করে নিয়ে যাচ্ছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই গাছ লাগাবেন, ভালো থাকবেন।